বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। শাড়ির মধ্যে পুঁথির ব্যবহার করবেন কেন, মিক্সার গ্রাইন্ডার, শিলনোড়া, হাম্বদিস্তা ছাড়া কিভাবে বোতলের সাহায্যে মশলা পেস্ট করে নেবেন, শুকিয়ে যাওয়া ব্রেড আপনারা কি কাজে কিভাবে ব্যবহার করে নেবেন, দুধ আপনারা এমন কিভাবে জাল করবেন যাতে করে কোনোভাবেই উতলে পড়ে যাবে না, রসুনের খোসার ব্যবহার করবেন কেন, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়। তবে দুধ আমরা যখনই জাল করি অনেক সময় দেখা যায় সেই পাত্রের মধ্যে দুধটা লেগে যায়, আবার অনেক সময় দুধটা উতলে যায়। তবে আপনারা দুধ কিভাবে জাল করবেন, যে পাত্রের মধ্যে দুধটা আপনারা জাল করবেন তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবেন, তারপর দুধটাকে আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। এবার জাল করার আগে কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের ঘি বা সাদা তেল। আর এই পাত্রের ওপরে সাইড করে আমি এইভাবে করে ঘিটাকে লাগিয়ে দিচ্ছি, চারিদিকে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবার এই পাত্রটা গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। যেখানে আমরা ঘিয়ের একটা আস্তরণ করে দিয়েছি সেখান অবধি কিন্তু দুধটা ফুটবে, ওর ওপরে কিন্তু দুধটা কোনোভাবেই ফুটে বাইরে পড়বে না। দেখতেই পাচ্ছেন আপনারা নিজেরাই। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেগুন আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি। তবে অনেক সময় দেখবেন বেগুনটা যদি এইভাবে শুকিয়ে যায়, তখন এই শুকিয়ে যাওয়া বেগুন দিয়ে আমরা যাই রেসিপি বানাই না কেন খেতে একদমই ভালো লাগে না, সেটা ভাজা হোক কি অন্যান্য রেসিপি। তবে যখনই আপনাদের বেগুন এইভাবে শুকিয়ে যাবে কি করবেন, তো আমি এখানে একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে করে বেগুনের বোটার সাইডটা কেটে নিয়েছি। তো এই বোটাটাও কিন্তু ফেলে দেব না, একটা কাজে ব্যবহার করব, সাইডে সরিয়ে রাখলাম। তো আমি এখানে বেগুন ভাজার মতো করে কেটে দিচ্ছি। আপনারা যেভাবে খুশি কিন্তু বেগুনটা কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেগুনটা যেটা শুকিয়ে গেছে সেটা আপনারা কিভাবে অনেকটাই ঠিক করে নেবেন। আমি এখানে একটা প্লেটের মধ্যে বেগুনটাকে প্রথমে নিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল। আপনারা চাইলে এখানে নর্মাল জলের মধ্যে কিছুটা বরফও কিন্তু মিশিয়ে নিতে পারেন, তবে আমি এখানে ডাইরেক্ট ঠান্ডা জলই দিলাম। এবার এই যে বেগুনগুলো কেটে রেখেছি সেগুলো এই জলের মধ্যে আমি দিয়ে রেখে দেব এইভাবে করে 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, আমি 5 মিনিট ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম, আর এই বেগুনগুলো কিন্তু এখন আগের তুলনায় অনেকটাই সতেজ হয়ে গেছে। এবার আপনারা এই বেগুন দিয়ে যাই রেসিপি বানান না কেন দেখবেন সেই বেগুনের রেসিপিটা খেতে কিন্তু খারাপ লাগবে না। যখনই আপনাদের বেগুন শুকিয়ে যাবে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন আমরা অয়েল ব্রাশ করে থাকি। তবে অয়েল ব্রাশ করার জন্য আমরা অয়েল ব্রাশেরই কিন্তু অনেকেই ব্যবহার করি। তবে এই ধরনের অয়েল ব্রাশ যদি আপনাদের কাছে না থাকে বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজটা করে নেবেন। এখানে আমি নিয়েছি বেগুনের একটা বোটার সাইড, আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের তেল। এবার এই তেলের মধ্যে বেগুনের বোটার অংশটা দিয়ে আমরা যদি এইভাবে করে তেলটাকে দিয়ে দিই, তাহলে দেখবেন আমাদের অয়েল ব্রাশ ছাড়াই কিন্তু খুব সহজে বেগুনের বোটা দিয়ে কাজটি আমরা করে নিতে পারবো। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি লেগিংস, জ্যাগিংস বা প্লাজো ব্যবহার করে থাকি, যেগুলোতে দেখবেন এই ধরনের এলাস্টিক দেওয়া থাকে। বিশেষ করে এলাস্টিক দেওয়া প্যান্ট যদি বাচ্চাদের পরানো হয় অনেক সময় দেখা যায় কোমরে একটা লালচে দাগ পড়ে যায় বা র্যাশ পড়ে যায়। অনেক সময় দেখবেন ব্যথাও কিন্তু শুরু হয়ে যায় এই ধরনের প্যান্ট পরার কারণে। তবে যখনই আপনারা নতুন কোনো এই ধরনের এলাস্টিক দেওয়া প্যান্ট কিনে নিয়ে আসবেন, কি করবেন যাতে করে এই এলাস্টিকটা অনেকটাই ঢিলে হয়ে যায়। তো তেমনই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল। তবে অতিরিক্ত গরম জল কিন্তু ব্যবহার করবেন না। এবার এই জলের মধ্যে আমি এই যে প্যান্টের
যেখানে এলাস্টিকটা দেওয়া রয়েছে সেটাকে এইভাবে করে ডুবিয়ে রেখে দেব। এইভাবে ডুবিয়ে আপনারা রেখে দেবেন সারা রাতের জন্য। এতে কি হবে, গরম জলের কারণে এলাস্টিকটা দেখবেন অনেকটাই লুজ হয়ে যাবে। আমি এইভাবে করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তারপর এই জলটাকে নিংড়ে আপনারা রৌদ্রের মধ্যে যদি দিয়ে দেন, দেখবেন যে এলাস্টিক অনেকটাই টাইট ছিল সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ব্রেড আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে নিয়ে আসি। অনেক সময় দেখবেন ব্রেডের প্যাকেটে এক দুটো ব্রেড থেকে যায়, তখন দেখা যায় ব্রেডটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। আর এই ব্রেড কিন্তু তখন আমরা কেউই খাই না, ফেলে দিই। তবে এই শুকিয়ে যাওয়া ব্রেড ফেলে না দিয়ে আপনারা কী কাজে কীভাবে ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি ভিনিগার, সামান্য পরিমাণের ভিনিগার আমি এই ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। এইভাবে করে আপনারা 5 মিনিট রেখে দেবেন। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই কিন্তু কাজটা করে দেখাচ্ছি। সাহায্যে ব্রেডটাকে এইভাবে করে 4টে টুকরো করে নিচ্ছি। এই ব্রেডের টুকরোগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়। যখনই তারা বাড়িতে আসে জুতো খোলে, জুতোর ভেতর থেকে দেখবেন একটা বাজে স্মেল কিন্তু বেরোতেই থাকে। আর যেহেতু তারা রেগুলার স্কুল বা অফিসে যায়, আমরা কিন্তু প্রত্যেক দিন জুতোগুলো ধুয়ে পরিষ্কারও করতে পারি না। তাছাড়াও জুতো যদি বেশি ধোয়া হয় সেক্ষেত্রে জুতো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ব্রেডের এই টুকরোগুলো জুতোর ভেতরে আপনারা এইভাবে যদি সারা রাত দিয়ে রেখে দেন, ক্ষেত্রে দেখবেন জুতোর ভেতরে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু ব্রেড আর ভিনিগার দেওয়ার কারণে খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই কিন্তু বাড়িতে সুজি এনে রাখি, তবে যেহেতু খুব বেশি ব্যবহার করা হয় না, অনেক সময় দেখবেন বেশ কিছুটা সুজি প্যাকেটের মধ্যে থেকে যায়। পরবর্তী সময় যখনই এই সুজি দিয়ে কোনো কিছু আমরা বানাতে যাই, সেক্ষেত্রে দেখা যায় সুজির মধ্যে কিন্তু বেশ কিছুটা পোকা ধরে যায় আর সুজিটা দোলা পেকে যায়। তখন বাকি সুজিটা কিন্তু আমাদের ফেলে দিতে হয়। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা আটা ছাঁকনি নিয়েছি আর নিয়েছি একটা প্লেট। এইভাবে করে যদি আমরা সুজিটাকে একটু চেলে নিই, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন যে ওপরে কতটা দোলা পেকে রয়েছে আর পোকা ধরেছে। আমাদের এই ধরনের কোনো সমস্যা যাতে না হয়, আপনারা কি করবেন, যখনই সুজি নিয়ে আসবেন গ্যাসের মধ্যে একটা কোনো কড়াই বা যে কোনো পাত্র বসিয়ে ভালো মতো গরম করে নেবেন। তারপর সুজিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, তবে একদম লাল করে কিন্তু ভাজবেন না। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটু নাড়াচাড়া করে গরম করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আরও কিছুক্ষণ খুন্তির সাহায্যে সুজিটাকে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। এবার এই যে সুজিটা রয়েছে সেটা আপনারা কোনো এয়ারটাইট বক্সে বা কন্টেনারের মধ্যে ভরে যদি রেখে দেন, দেখবেন অনেক দিন পর্যন্ত সুজি ভালো থাকবে, দোলা পেকে যাবে না, এমনকি পোকা ধরবে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না বান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকে পেঁয়াজ কুচি করে থাকি বা রসুনের খোসা ছাড়িয়ে থাকি। তবে যখনই আমরা একটু বেশি পরিমাণের পেঁয়াজ কাটি বা রসুনের খোসা ছাড়াই, দেখবেন তারপর দেখা যায় আমাদের হাতের থেকে একটা পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু বেরোতে থাকে, যতই আমরা হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন। তবে আপনারা যখনই পেঁয়াজ কাটবেন বা রসুনের খোসা ছাড়াবেন, তারপর এমন কি করবেন যাতে করে আপনাদের পেঁয়াজ রসুনের গন্ধ খুব সহজে চলে যায়। আমি এখানে নিয়েছি একটা আলুর টুকরো, এখান থেকে কিছুটা আলু আমি কেটে নেব। এবার এই আলুটা যদি আমরা হাতের মধ্যে এইভাবে কিছুক্ষণ ঘষে নিই, তাহলেই দেখবেন হাতের থেকে পেঁয়াজ আর রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর এই কাটা আলুটা রেখে দেবেন, পরবর্তী সময় আবারও কিন্তু ব্যবহার করতে
ফেলতে পারেন, তবে যদি রসটা না বেরোয় একটু ছুরির সাহায্যে একটু ছিদ্র করে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তীটি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আলু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্না বান্না করার জন্য ব্যবহার করে থাকি, তবে অনেক সময় আলুর দাম যদি একটু কম থাকে সেক্ষেত্রে দেখবেন আমরা একটু বেশি পরিমাণেরই আলু নিয়ে আসি। তাছাড়াও অনেকেরই আমরা দেখবেন রোজ রোজ কিন্তু বাজারে যায় না, যখন যায় আমরা কিছুদিনের বাজার একবারই করে নিয়ে আসি। সেক্ষেত্রে আমরা আলু যদি ঠিকঠাকভাবে না রাখি আলু কিন্তু পচে যেতে শুরু করে। আলু রাখার চেষ্টা করবেন যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে বা খোলামেলা জায়গায়। আর আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুনের খোসা, রসুনের যে বোটাগুলো থাকে সেগুলো। এইভাবে করে যদি আপনারা আলুর মধ্যে রেখে দেন দেখবেন আলু কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে পচে যাবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তীটি। নিয়েছি একটা শাড়ি আমরা সব সময় না পরলেও কখনো কখনো অনেকেই শাড়ি পরে থাকি, তবে শাড়ি পরার পর আমরা শাড়ির কুচিতে হোক কি শাড়ির পিনাপে সকলেই কি করি একটা সেফটি পিন দিয়ে কিন্তু আটকে দিই যাতে করে খুলে না যায়। তবে এইভাবে সেফটি পিন দেওয়ার ফলে দেখা যায় ওপর থেকে কিন্তু সেফটি পিনটা দেখায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। তবে যখনই আপনারা সেফটি পিন দিয়ে এইভাবে শাড়ির কুচিতে হোক কি পিনাপে আটকাবেন, কিভাবে আটকালে সেফটি পিনটা বাইরে থেকে দেখা যাবে না, এমনকি দেখতেও অনেকটাই সুন্দর লাগবে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পুঁথিগুলোকে সেফটি পিনের মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি। এতে কি হবে, সেফটি পিন যখনই শাড়ির মধ্যে আপনারা আটকাবেন ওপর থেকে সেফটি পিনটা দেখা যাবে না, পুঁথিগুলো দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগবে। তাছাড়াও যখন আমরা শাড়ির মধ্যে সেফটি পিন আটকে দিই অনেক সময় দেখবেন সেফটি পিনের নিচের সাইডটা শাড়ির মধ্যে এমনভাবে আটকে যায় আমরা খুলতে পারি না, আর জোর করে খুলতে গেলে শাড়িটা অনেক সময় ফেটেও যায়। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জলের খালি বোতল। এই ধরনের বোতল কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে, তবে এই বোতলগুলো কিছুদিন ব্যবহার করার পর সকলেই কিন্তু আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই বোতলগুলো ফেলে না দিয়ে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি, তেমনই একটা টিপস শেয়ার করব। বোতলটাকে এই নিচের সাইড থেকে প্রথমে কেটে নিতে হবে, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে বোতলটাকে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পুছে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন এই বোতলটা? আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য মশলার ব্যবহার করে থাকি, তবে এখন অনেকেই দেখবেন পড়াশুনো সূত্রে হোক কি কাজের সূত্রে তারা বাইরে থাকে, তাদের কাছে কিন্তু মশলা পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডার, শিলনোড়া বা হামবড়দিস্তা থাকে না, তখন মশলা পেস্ট করতে অনেকটাই অসুবিধা হয়। তাছাড়াও এখন অনেকেরই কাছে কিন্তু শিলনোড়া থাকে না, আর যদি মিক্সার গ্রাইন্ডার আপনাদের কোনোভাবে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে মশলা পেস্ট করতে পারেন। আমি এখানে একটা বোতল কেটে বোতলের মধ্যে যে মশলার প্রয়োজন আমি কিন্তু দিয়ে দিয়েছি, তো আপনারা এখানে বোতলের পরিবর্তে গ্লাসেরও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি একটা বেলন আমরা কিন্তু প্রত্যেকে রুটি বেলার জন্য ব্যবহার করে থাকি, তবে বেলনটাকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন। তারপর এইভাবে করে যদি আঘাত করতে থাকেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে যাবে। তবে আমরা যদি গ্লাসের মধ্যে মশলা পেস্ট করি সেক্ষেত্রে দেখবেন আদা, পেঁয়াজ, রসুনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু গ্লাসের মধ্যে থেকে যায়, তবে বোতল ব্যবহার করলে সেই গন্ধ থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাছাড়াও এই ধরনের বোতলগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। আর দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে মশলাটা কিন্তু আমি এইভাবে করে বের করে নিয়েছি, আর মশলাটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এই বোতলের মধ্যে যেটুকু মশলা লেগে রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না, এখানে সামান্য পরিমাণের জল দিয়ে সেটাও আমি মশলার সাথে ব্যবহার করে নেব। আপনারা এইভাবে যদি একটা বোতল কেটে রেখে দেন যখনই আপনাদের মশলার প্রয়োজন হবে আপনারা কিন্তু এইভাবে করে মশলাটা পেস্ট করে নিতে পারেন। তবে যদি আপনাদের কাছে বেলন না থাকে একটা লম্বা ধরনের যে কোনো কাঠ দিয়েও কিন্তু আপনারা এইভাবে মশলা পেস্ট করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এই শেষ করছি, আবার চলে আসবো নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।